প্রিয় শিক্ষার্থীরা, অনার্স তৃতীয় বর্ষের উন্নয়ন অর্থনীতি বিষয়টির লেকচার 5-এ তোমাদের সবাইকে স্বাগতম। আজকের লেকচারে আমরা আলোচনা করব উন্নয়ন অর্থনীতি এই বিষয়টির তৃতীয় অধ্যায় প্রবৃদ্ধির অর্থনীতি সম্পর্কে। প্রবৃদ্ধির অর্থনীতি অর্থাৎ ইকোনমিক্স অফ গ্রোথ। আমরা এখানে এই অধ্যায়ের আলোচ্য সূচিতে কী কী রেখেছি দেখো। আলোচ্য সূচিতে রয়েছে মূলধন গঠনের উৎসসমূহ, উৎপাদন কৌশল, প্রোডাকশন টেকনোলজি, উৎপাদন কৌশলের প্রকারভেদ, শ্রমনিবিড় উৎপাদন কৌশল অর্থাৎ লেবার ইন্টেন্সিভ প্রোডাকশন টেকনোলজি, মূলধন নিবিড় উৎপাদন কৌশল ক্যাপিটাল ইন্টেন্সিভ প্রোডাকশন টেকনোলজি, লাক্সই অর্থাৎ উপযুক্ত প্রযুক্তি অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি, আধুনিক অর্থনৈতিক প্রবৃদ্ধি মডার্ন ইকোনমিক গ্রোথ এবং অর্থনীতিবিদ কুজনেটের আধুনিক অর্থনৈতিক প্রবৃদ্ধির যে 6টি বৈশিষ্ট্য রয়েছে এসব নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা বিগত দুটি অধ্যায়ের যে 4টি লেকচার কমপ্লিট করেছি সেখানে অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্পর্কে বিস্তারিত জেনেছি, তাই আজকে আর আমরা এটি আলোচনা করব না। দেখো, অর্থনৈতিক প্রবৃদ্ধির কিছু উপাদান ছিল যেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে শ্রম, ভূমি, মূলধন। এখন দেখো, আমরা আজকে এখানে পড়ব মূলধন নিয়ে। মূলধন কি? মূলধন গঠনের উৎসসমূহ। মানুষের শ্রম দ্বারা উৎপাদিত দ্রব্যের যে অংশ সরাসরি ভোগের কাজে ব্যবহার না হয়ে পুনরায় উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকেই আমরা বলি মূলধন। মূলধন গঠন হলো মূলধন বৃদ্ধি করার একটি প্রক্রিয়া। দেখো, মূলধন গঠনের উৎসসমূহ অর্থাৎ মূলধন গঠনের জন্য যে সম্পদ প্রয়োজন হয় সেই সম্পদ সংগ্রহের যে উৎসগুলো রয়েছে সেগুলোই এখানে দেখানো হয়েছে। সম্পদ সংগ্রহের দুটি উৎস রয়েছে, অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ এবং বাহ্যিক সম্পদ সংগ্রহ। দেখো, অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ অর্থাৎ দেশের ভেতরে অভ্যন্তর থেকে যেভাবে যে উৎসগুলো থেকে সম্পদ সংগ্রহ করা হয় সেগুলোই হচ্ছে অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহের উৎস। অপরদিকে দেখো, বাহ্যিক সম্পদ সংগ্রহ হচ্ছে দেশের বাইরে থেকে যে সম্পদ সংগ্রহের উৎসগুলো রয়েছে সেগুলো হচ্ছে বাহ্যিক সম্পদ সংগ্রহ। অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহের আবার উৎসগুলোকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, যেমন সঞ্চয় সংগ্রহ, কর পদ্ধতি, মুদ্রাস্ফীতি, ঘাটতি ব্যয় পদ্ধতি ইত্যাদি। আবার দেখো, বাহ্যিক সম্পদের ক্ষেত্রেও এখানে বৈদেশিক বাণিজ্য ও বৈদেশিক সাহায্য ঋণ এ দুটি উৎস রয়েছে। এখন আমরা আলোচনা করি অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহের এই উৎসগুলো নিয়ে। সঞ্চয় সংগ্রহ একটি দেশের উন্নয়নের জন্য যে পুঁজি বা মূলধন প্রয়োজন তার ক্ষেত্রে কিন্তু সঞ্চয় বৃদ্ধি খুবই গুরুত্বপূর্ণ, কারণ সঞ্চয় বৃদ্ধি মানেই হচ্ছে বিনিয়োগ ও উৎপাদন বৃদ্ধি। সেজন্য কি করতে হবে? প্রথমে সঞ্চয় সংগ্রহ করতে হবে জনগণের কাছ থেকে, যা পরবর্তীতে ভূমিকা রাখবে বিনিয়োগ ও উৎপাদন বৃদ্ধিতে। কর পদ্ধতি কোনো দেশের সরকার কর্তৃক বিভিন্ন ব্যয় নির্বাহের জন্য দেশের নাগরিকদের নিকট থেকে যে বাধ্যতামূলক অর্থ আদায় করা হয় তাকেই আমরা বলে থাকি কর। এখন এই করের মাধ্যমে কিন্তু সরকার অর্থ সংগ্রহ করে দেশের অভ্যন্তরের বিভিন্ন কর্মকাণ্ড সঠিকভাবে পরিচালনা করার জন্য। এখন কর আছে দুই ধরনের, প্রত্যক্ষ কর, পরোক্ষ কর। এই দুটি করই দেশের জনগণের কাছ থেকে নিকট হতে আদায় করা হয়ে থাকে এবং এটিও কিন্তু একটি অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহের উৎস। দেখো, এখানে রয়েছে মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি কি? মুদ্রাস্ফীতিতে বেসিক্যালি কি হয়? দ্রব্যের দাম বৃদ্ধি পায়, দামের স্তর বেড়ে যায়। এখন অর্থনীতিকে নিয়ন্ত্রণ করার জন্য
বর্তমান সময়ে মুদ্রাস্ফীতি কিন্তু একটি বিশেষ হাতিয়ার বা পদ্ধতি। সাধারণত উন্নয়নশীল দেশসমূহে যে সম্পদ রয়েছে, যেগুলো এখনও আবিষ্কৃত হয়নি, অনুন্নত যে উৎপাদন, বেকারত্ব হ্রাস, এগুলোর ক্ষেত্রে আর্থিক যোগান বৃদ্ধি বা ঋণ গ্রহণের মাধ্যমে এই পদ্ধতি, মুদ্রাস্ফীতি পদ্ধতি গ্রহণ করা হয়। একটি অর্থনীতিতে মুদ্রাস্ফীতি আছে কি না তা জানা যায় কিভাবে? দ্রব্যের মূল্য সূচক দিয়ে, জীবনযাত্রার ব্যয় সূচক ইত্যাদি দ্বারা। অর্থাৎ দেখো, এখানে কিছু কিছু দেশের ক্ষেত্রে মুদ্রাস্ফীতি অর্থনীতিতে একেবারেই যদি না থাকে, সেটি কিন্তু অর্থনীতির ক্ষেত্রে কাম্য নয়। এক্ষেত্রে অনেক অর্থনীতিবিদই মনে করে থাকেন যে মৃদু যে মুদ্রাস্ফীতি রয়েছে একটি সহনীয় মাত্রা, যে মাত্রায় থাকলে একটি দেশের জন্য এই মুদ্রাস্ফীতিটি সফলতা বয়ে আনতে পারে, এবং তা যদি ওই নিরাপদ সীমার মধ্যে থাকে। আরেকটি উৎস রয়েছে ঘাটতি ব্যয় পদ্ধতি। ঘাটতি ব্যয় সরকারের অভ্যন্তরীণ সম্পদ সমাহরণের এটি হচ্ছে শেষ রাস্তা বা পথ। এটি মূলত অর্থনৈতিক নীতিমালা বিশেষ। এর মাধ্যমে কি হয়, সাধারণত রাজস্ব অপেক্ষা রাজস্ব ব্যয় যদি বেশি হয়, তখন আমরা তাকে বলি ঘাটতি ব্যয়। অপর্যাপ্ত মূলধন, অর্থনৈতিক অবকাঠামোর নিম্নমান, এসবের কারণে কি হয়, উন্নয়নশীল দেশগুলোর প্রচুর মূলধনের প্রয়োজন হয়। কিন্তু যদি তাদের স্বল্প আয় থাকে এবং সঞ্চয় থাকে, তাহলে কি হয়, এই মূলধন ঘাটতি ঘটে। ফলে তখন উন্নয়নশীল দেশ কি হয়, উন্নয়নশীল দেশগুলো ঘাটতি ব্যয়ের আশ্রয় নিতে বাধ্য হয়, এবং তখন তারা কি করে, অভ্যন্তরীণ যে সম্পদ সংগ্রহ করে সেটা এই ঘাটতি ব্যয় পদ্ধতিতে করে থাকে। এখানে দেখো, বাহ্যিক সম্পদ সংগ্রহের ক্ষেত্রে রয়েছে কি, বৈদেশিক বাণিজ্য এবং বৈদেশিক সাহায্য ও ঋণ। এগুলো হচ্ছে বাহ্যিক সম্পদ সংগ্রহের উৎসসমূহ। তাহলে বৈদেশিক বাণিজ্য কোনটা? যে একটি দেশ বা অর্থনীতি যখন নিজের দেশের এলাকা, নিজের দেশের অভ্যন্তরের বাইরে গিয়ে বিদেশের সাথে বিভিন্ন পণ্য বা সেবা এগুলোর বাণিজ্য করে থাকে, তখন হচ্ছে তোমার বৈদেশিক বাণিজ্য সৃষ্টি হয়। এই বৈদেশিক বাণিজ্যের ফলে কি হয়, বৈদেশিক অর্থ আয় হয় এবং দেশে বা অর্থনীতিতে বিদেশি মুদ্রার সংযোজন হয়, অর্থাৎ দেশের আয় বৃদ্ধি পায়। অপরদিকে কী রয়েছে, বৈদেশিক সাহায্য ও ঋণ। বিভিন্ন ক্ষেত্রে কিন্তু কি হয়, যে উন্নয়নশীল বা অনুন্নত দেশগুলো রয়েছে, তাদের সবশেষ যে বাহ্যিক সম্পদ সংগ্রহ করার পদ্ধতি, সেটি কিন্তু এই বৈদেশিক সাহায্য। এক্ষেত্রে কি হয়, অনুন্নত দেশের মতো উন্নয়নশীল দেশেও বিভিন্ন ধরনের মূলধন গঠিত সমস্যা থেকে থাকে। তাই বিভিন্ন দেখা যায় প্রাথমিক পর্যায়ে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বা বিদেশ থেকে এই সমস্ত অনুন্নত ও উন্নয়নশীল যে দেশগুলো রয়েছে, তারা কিছু না কিছু সাহায্য গ্রহণ করে। এই সাহায্যগুলো ছাড়াও তারা বিভিন্ন ধরনের ঋণ পেয়ে থাকে বিদেশি রাষ্ট্রের কাছ থেকে, স্বল্প সুদে ঋণ পেয়ে থাকে, যেগুলো তাদের বাহ্যিক সম্পদ সংগ্রহের উৎস হিসেবে পরিগণিত হয়। বৈদেশিক সাহায্য কিন্তু তিনটি পন্থায় আসে: ঋণ বা আর্থিক আকারে, অনুদান বা দ্রব্য আকারে, আর 3 নম্বর হচ্ছে প্রকল্প আকারে। তাহলে দেখো, একটি দেশ বা অর্থনীতি যে মূলধন গঠন করে, তা এই উৎসসমূহ অভ্যন্তরীণ এবং বাহ্যিক উৎসগুলো রয়েছে, এই উৎসগুলো থেকে সংগ্রহ করে থাকে, এবং এগুলোর দ্বারাই তারা মূলধন গঠন করে থাকে দেশের অভ্যন্তরে। উৎপাদন কৌশল, প্রোডাকশন টেকনোলজি। নির্দিষ্ট পরিমাণ দ্রব্য উৎপাদন করতে যে অনুপাতে বিভিন্ন উপকরণ ব্যবহার করতে হয়, তাকেই আমরা বলি উৎপাদন কৌশল। এখানে দেখো, এটি সূচিতে দেখানো হয়েছে যে কোনো নির্দিষ্ট উৎপাদন কৌশল উৎপাদন বিভিন্ন স্তরে একই অনুপাতে
বিভিন্ন উপকরণের ব্যবহার দেখায়। যেমন দেখো, শ্রম, 2 একক শ্রম এবং 4 একক মূলধন দ্বারা 1 একক ধরো এক্স দ্রব্যের উৎপাদন একটি নির্দিষ্ট উৎপাদন কৌশল নির্দেশ করে। এখন যদি শ্রম ও মূলধনের পরিমাণ আমরা 2 থেকে 4 এবং 4 থেকে 8 অর্থাৎ দ্বিগুণ বৃদ্ধি করি, তাহলে কি হচ্ছে, 4 একক শ্রম এবং 8 একক মূলধন ব্যবহার করে কি হচ্ছে দেখো, এক্স দ্রব্যের উৎপাদন দ্বিগুণ বেড়ে যাচ্ছে। এখন আমরা এই সূচিটি কি করতে পারি, একটি চিত্রের সাহায্যে দেখাতে পারি। এখানে চিত্রে দেখো, ভূমি অক্ষে দেখানো হয়েছে শ্রম এবং লম্ব অক্ষে দেখানো হয়েছে মূলধন। আমরা তালিকা এবং চিত্র থেকে কি দেখতে পাই দেখো, শ্রম এবং মূলধন 1:2 অনুপাতে ব্যবহার করলে কিউ পণ্যের উৎপাদন বাড়ানো যায়। অর্থাৎ একটু আগে ধরো আমরা যেটা বলেছিলাম এক্স পণ্য, এটি এখন ধরলাম কিউ পণ্য, এই পণ্যের উৎপাদন বাড়ানো যায়। এই দ্রব্যের উৎপাদন বাড়ানোর প্রক্রিয়াটি হচ্ছে ও এম রেখা দ্বারা প্রকাশ করা হয়েছে। এখানে চিত্রে ও এম রেখা দ্বারা প্রকাশ করা হয়েছে, এজন্য ও এম রেখা হচ্ছে কিউ পণ্য উৎপাদনের একটি সুনির্দিষ্ট উৎপাদন কৌশল। এবং এখানে প্রতিটি সম উৎপাদন রেখা কিন্তু এক একটি মিশ্রণ দেখাচ্ছে শ্রম এবং মূলধনের। উৎপাদন কৌশলের প্রকারভেদ। উপকরণ ব্যবহারের মাত্রা অনুযায়ী উৎপাদন কৌশল 2 প্রকারের হয়ে থাকে। শ্রমনিবিড় উৎপাদন কৌশল অর্থাৎ লেবার ইন্টেন্সিভ প্রোডাকশন টেকনোলজি, মূলধন নিবিড় উৎপাদন কৌশল ক্যাপিটাল ইন্টেন্সিভ প্রোডাকশন টেকনোলজি। আমরা এখন দেখো এখানে দেখব শ্রমনিবিড় উৎপাদন কৌশল অর্থাৎ লেবার ইন্টেন্সিভ প্রোডাকশন টেকনোলজি সম্পর্কে আমরা জানব। শ্রমনিবিড় উৎপাদন কৌশলে কি হয়, প্রতি একক মূলধন ব্যবহারের বিপরীতে শ্রমের উৎপাদনশীলতা বাড়ে। অর্থাৎ 1 একক মূলধন ব্যবহার করলে তার বিপরীতে কি হচ্ছে, শ্রমের উৎপাদনশীলতা বৃদ্ধি পাচ্ছে। এখানে একটি চিত্রের সাহায্যে শ্রমনিবিড় উৎপাদন কৌশল দেখানো হয়েছে। দেখো চিত্রে এখানে সম উৎপাদন রেখা কিউ প্রাথমিক উৎপাদন নির্দেশ করেছে, যা ওকে পরিমাণ মূলধন এবং ও এল পরিমাণ শ্রম ব্যবহারে উৎপাদিত হয়েছে। নতুন যে উৎপাদন কৌশলে উচ্চতর সম উৎপাদন রেখা কিউ ওয়ান নির্দেশ করছে যে একই পরিমাণ মূলধন অধিক উৎপাদন করছে এবং সেই সঙ্গে শ্রমের ব্যবহার এল অন পরিমাণ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ মূলধনের পরিমাণ আগের মতোই রয়েছে ও কিউ পরিমাণ, কিন্তু এখানে কিউ অন সম উৎপাদন রেখায় কি হয়েছে, শ্রমের ব্যবহার বৃদ্ধি পেয়েছে এল অন পরিমাণ। এই ধরনের প্রযুক্তি হচ্ছে শ্রমনিবিড় উৎপাদন কৌশল অর্থাৎ লেবার ইন্টেন্সিভ প্রোডাকশন টেকনোলজি। দেখো মূলধন ব্যবহার কম এবং শ্রমের ব্যবহার এখানে বেশি হয়ে থাকে এবং শ্রমের প্রাচুর্যতাও বেশি থাকে। উন্নয়নশীল দেশসমূহের কৃষিক্ষেত্রে এ ধরনের কৌশল ব্যবহার করা হয়ে থাকে, কারণ অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে কি হয়, শ্রমের প্রাচুর্যতা মূলধনের চেয়ে বেশি থেকে থাকে। মূলধন নিবিড় উৎপাদন কৌশল ক্যাপিটাল ইন্টেন্সিভ প্রোডাকশন টেকনোলজি। আমরা একটু আগে জানলাম শ্রমনিবিড় উৎপাদন কৌশল। এখন দেখো এখানে কি হয়, প্রতি একক শ্রমের বিপরীতে মূলধনের ব্যবহার আপেক্ষিকভাবে বেশি হয় যাতে এর উৎপাদনশীলতা বাড়ে, অর্থাৎ মূলধনের উৎপাদনশীলতা বাড়ে। শ্রমনিবিড়ের ক্ষেত্রে কি হয়, শ্রমের উৎপাদনশীলতা বৃদ্ধি পায় এবং মূলধন ব্যবহারের বিপরীতে। অপরদিকে দেখা যাচ্ছে মূলধন নিবিড় উৎপাদন কৌশলে মূলধনের
ব্যবহার বৃদ্ধি হয় আপেক্ষিকভাবে এবং উৎপাদনশীলতাও বাড়ে। এখানেও দেখো একটি চিত্রের সাহায্যে মূলধন নিবিড় উৎপাদন কৌশল দেখানো হয়েছে। চিত্রে কিউ সম উৎপাদন রেখাটি প্রাথমিক উৎপাদন নির্দেশ করছে, যা ও কিউ পরিমাণ মূলধন এবং ও এল পরিমাণ শ্রম নির্দেশ করছে। এবং এই মূলধন এবং শ্রম ব্যবহার করে কিন্তু প্রাথমিক পর্যায়ে কিউ সম উৎপাদন রেখায় উৎপাদন সংগঠিত হচ্ছে। এখানে নতুন সম উৎপাদন রেখা, উচ্চতর সম উৎপাদন রেখা কিউ অনের ক্ষেত্রে দেখো মূলধনের পরিমাণ বৃদ্ধি পেয়ে হয়েছে ও কে অন, এবং এখানে কিন্তু দেখো শ্রমের পরিমাণ একই রয়েছে অর্থাৎ ও এল। তাহলে দেখো এখানে মূলধনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে কিউ অন সম উৎপাদন রেখায় কে অন পরিমাণ। এ ধরনের প্রযুক্তিকেই বলা হয় মূলধন নিবিড় উৎপাদন কৌশল। এখানে কিন্তু শ্রম স্থির রয়েছে, মূলধন কে অন থেকে বৃদ্ধি পেয়েছে, এজন্যই এটি হচ্ছে মূলধন নিবিড় উৎপাদন কৌশল। লাকসই অথবা উপযুক্ত প্রযুক্তি, অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি। দেখো এখন শ্রম নিবিড় উৎপাদন কৌশল সম্পর্কে আমরা জানলাম, আবার মূলধন নিবিড় উৎপাদন কৌশল সম্পর্কেও জানলাম, কিন্তু কোন অর্থনীতির ক্ষেত্রে, কোন দেশের ক্ষেত্রে শ্রম নিবিড় উৎপাদন কৌশল উপযুক্ত হবে কিংবা মূলধন নিবিড় উৎপাদন কৌশল উপযুক্ত হবে সেটিও আমাদেরকে জানতে হবে। এজন্য দেখো দেশের পরিস্থিতি কিংবা অর্থনীতির পরিস্থিতি অনুযায়ী, প্রাচুর্যতা অনুযায়ী যে উৎপাদন কৌশলটি সে জায়গায় উপযুক্ত হবে, যথার্থ হবে, সেটি হচ্ছে ওই দেশের বা অর্থনীতির ক্ষেত্রে লাকসই বা উপযুক্ত প্রযুক্তি। দেখো কোনো দেশে মূলধনের মূল্য শ্রমের মূল্যের তুলনায় ব্যয়বহুল হলে, যদি মূলধনের মূল্য শ্রমের মূল্যের তুলনায় ব্যয়বহুল হয় তাহলে সেক্ষেত্রে আপেক্ষিকভাবে শ্রমনির্ভর কৌশলকে আমরা বলতে পারি কি লাকসই বা উপযুক্ত কৌশল। আবার বিপরীত অবস্থায় কিন্তু যদি শ্রমের মূল্য মূলধনের তুলনায় বেশি হয় তখন আমরা বলবো মূলধন নির্ভর কৌশলকেই লাকসই বা উপযুক্ত কৌশল। এভাবে শ্রম বা মূলধনের মূল্যকে তুলনা করে আমরা লাকসই বা উপযুক্ত প্রযুক্তি নির্ধারণ করতে পারি। এই লাকসই বা উপযুক্ত প্রযুক্তিটি দেখো একটি চিত্রের মাধ্যমে এখানে আমরা দেখিয়েছি। দেখো এখানে চিত্রে ও এ এবং ও পি দুটি উৎপাদন কৌশল প্রকাশ করছে। এই রেখা দুটি ও এ কৌশল মূলধন নির্ভর এবং অপরদিকে কি ও বি কৌশল, ও এবং বি কৌশল। ও বি কৌশল হচ্ছে শ্রম নির্ভর কৌশল। চিত্রে এফ এবং জি বিন্দু প্রতিটি কৌশলের অধীনে এক একক উৎপাদন প্রকাশ করে, অর্থাৎ এফ এবং জি বিন্দু এক একক উৎপাদন প্রকাশ করছে। এম এফ জি এন রেখা এক একক উৎপাদন বিশিষ্ট একটি সম উৎপাদন রেখা, অর্থাৎ এফ এবং জি যে এক একক উৎপাদন করে থাকে সেটি এম এফ জি এন রেখা হচ্ছে সেটির এক একক উৎপাদন রেখা, এক একক উৎপাদন বিশিষ্ট সম উৎপাদন রেখা। কে অন এবং এল অন রেখা শ্রমের তুলনায় মূলধনের আপেক্ষিক যে মূল্য রয়েছে তা কম প্রকাশ করে, অর্থাৎ মূলধনের মূল্য কম প্রকাশ করছে। শ্রমের তুলনায় মূলধন বেশি থাকলে ওয়ে হবে মূলধন নির্ভর লাকসই কৌশল, এবং কে অন এবং এল অন রেখা অনুযায়ী এফ বিন্দুতে ন্যূনতম ব্যয়সম্পন্ন মূলধন ও শ্রমের সংমিশ্রণ পাওয়া যাবে। অপরদিকে শ্রমনির্ভর যে ওবি যে কৌশল রয়েছে, ওবি যদি আমরা ব্যবহার করি ওবি রেখাটি, তাহলে ওবি ব্যবহারের মাধ্যমে কি হবে কে টু এবং এল টু রেখা অনুযায়ী জি বিন্দুতে কাম্য উৎপাদন হবে, এবং এক্ষেত্রে কি হবে শ্রমনির্ভর কৌশলই হবে লাকসই বা উপযুক্ত কৌশল।
দেখো, আধুনিক অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্পর্কে তো আমরা আগেই জেনেছি। এখন আমরা কি জানব? আধুনিক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্থাৎ মডার্ন ইকোনমিক গ্রোথ। মডার্ন ইকোনমিক গ্রোথ কি? এমন একটি অবস্থা যখন কোনো দেশ জনগণকে বিভিন্ন ধরনের দ্রব্য ও সেবা দীর্ঘমেয়াদে অব্যাহতভাবে সরবরাহ করতে পারে, অর্থাৎ এটি হচ্ছে আধুনিক অর্থনৈতিক প্রবৃদ্ধি। এখানে অর্থনীতিবিদ সাইমন কুজনেট এর সংজ্ঞা বিশ্লেষণ করলে তিনি একটি সংজ্ঞা দিয়েছেন। সেই সংজ্ঞা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আধুনিক অর্থনৈতিক প্রবৃদ্ধির 3টি উপাদান পাওয়া যায়। সেগুলো কি কি? একটি জাতির অর্থনৈতিক প্রবৃদ্ধি দেশটির বিভিন্ন ধরনের দ্রব্য ও সেবা সরবরাহের ক্ষমতাকে নির্দেশ করে। 2 হচ্ছে উৎপাদন কৌশলের উন্নয়ন দ্বারা এই সরবরাহের সক্ষমতা বৃদ্ধি পায়। 3 নতুন উৎপাদন কৌশল ব্যবহার করে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য জনগণের মনোবৃত্তি, প্রাতিষ্ঠানিক ও আদর্শের ক্ষেত্রে পরিবর্তন হওয়া আবশ্যক। এখানে আধুনিক অর্থনৈতিক প্রবৃদ্ধি সমৃদ্ধ যে দেশগুলো রয়েছে সেগুলো বলতে আমরা কাদেরকে ইন্ডিকেট করতে পারি? যেমন জাপান, কানাডা, অস্ট্রেলিয়া, এগুলোকে আমরা বলবো সমসাময়িক উন্নত দেশে আধুনিক অর্থনৈতিক প্রবৃদ্ধি সমৃদ্ধ দেশ। অর্থনীতিবিদ কুজনেট আধুনিক অর্থনৈতিক প্রবৃদ্ধির 6টি বৈশিষ্ট্য দিয়েছেন। এই 6টি বৈশিষ্ট্য হচ্ছে উচ্চ হারে মাথাপিছু উৎপাদন ও জনসংখ্যা বৃদ্ধি, উৎপাদনশীলতা বৃদ্ধি, উচ্চ হারে কাঠামোগত রূপান্তর, নগরায়ন, উন্নত দেশগুলোর বহির্মুখী সম্প্রসারণ, মানুষ, পণ্য ও মূলধন সামগ্রীর আন্তর্জাতিক প্রবাহ। অর্থনীতিবিদ কুজনেট যে 6টি বৈশিষ্ট্যের কথা বলেছেন আধুনিক অর্থনৈতিক প্রবৃদ্ধির, এই 6টি বৈশিষ্ট্যের ভেতরে 2টি বৈশিষ্ট্য রয়েছে যেগুলো জনসংখ্যা, শ্রমশক্তি এবং অন্যান্য বিষয়গুলো, এগুলো হচ্ছে পরিমাণগত এবং সংখ্যাবাচক। 2টো রয়েছে কাঠামোগত রূপান্তরযোগ্য এবং অন্য 2টি রয়েছে আন্তর্জাতিক পর্যায়ে প্রবৃদ্ধি ছড়ায় এমন বৈশিষ্ট্য। এখন আমরা আলোচনা করি যে এই বৈশিষ্ট্যগুলো আসলে কি বোঝাতে চেয়েছে। প্রথমে রয়েছে উচ্চ হারে মাথাপিছু উৎপাদন ও জনসংখ্যা বৃদ্ধি। উন্নত যে দেশগুলো রয়েছে যাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি অনেক বেশি, তারা কি করে? তাদের যে জনসংখ্যা বৃদ্ধির হার রয়েছে, তাদের দেশে কিন্তু জনসংখ্যা বৃদ্ধির যে হারে বৃদ্ধি পায় জনসংখ্যা, তার চেয়ে মাথাপিছু উৎপাদন বেশি হারে, উচ্চ হারে বৃদ্ধি পায়। সুতরাং আধুনিক অর্থনৈতিক প্রবৃদ্ধি যদি অর্জন করতে হয় তাহলে অবশ্যই সেই দেশকে জনসংখ্যা বৃদ্ধির হারের চেয়ে মাথাপিছু উৎপাদন বৃদ্ধির হার বেশি হতে হবে। উৎপাদনশীলতা বৃদ্ধি। আধুনিক অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম যে প্রধান বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে উৎপাদনশীলতা বৃদ্ধি একটি। এক্ষেত্রে কি করতে হবে? প্রতিটি উপকরণের মাথাপিছু উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে হবে এবং এটি সম্ভব হবে উৎপাদন কৌশলে দ্রুত উন্নয়ন এবং সেগুলো যথাযথ প্রয়োগের মাধ্যমে। উচ্চ হারে কাঠামোগত রূপান্তর। উচ্চ হারে কাঠামোগত রূপান্তর কিভাবে ঘটবে একটি অর্থনীতিতে? দেখো, কৃষিখাত থেকে অকৃষি খাত, অর্থাৎ কৃষিখাত থেকে অকৃষি খাতে অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্রমাগত স্থানান্তর, শিল্প থেকে সেবা খাতকে বেশি প্রাধান্য দেওয়া, উৎপাদনশীল এককগুলোর মাত্রাগত পরিবর্তন, ব্যক্তিগত পারিবারিক সংগঠন থেকে অর্থনৈতিক যে ফার্ম রয়েছে, প্রতিষ্ঠান রয়েছে, ওই ফার্মগুলোর অব্যক্তিগত সংগঠনে রূপান্তর করা এবং শ্রমের পেশাগত কাঠামো ও মর্যাদার পরিবর্তন করা। এভাবে কি সম্ভব? উচ্চ হারে কাঠামোগত রূপান্তর সম্ভব কোনো একটি অর্থনীতির। নগরায়ন। এখানে উন্নত দেশগুলোতে গ্রাম থেকে শহরাঞ্চলে কিন্তু জনসংখ্যার অনুপাত বেশি থাকে, অর্থাৎ শহরে বেশি মানুষ বাস করে। এই নগরায়নের ফলে কি হয়? বড় আয়তনের, বৃহদায়তনের শিল্পায়ন বৃদ্ধি পায় এবং গ্রাম থেকে শহরে যখন জনসংখ্যা স্থানান্তর হয় তখন আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে শিল্পায়ন ও নগরায়ন সম্ভব হয়।
এই সমস্ত পরিবর্তনই কিন্তু উন্নত দেশগুলোতে আধুনিক অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধির অনুকূল পরিবেশ তৈরি করছে। উন্নত দেশগুলোর বহির্মুখী সম্প্রসারণ। উন্নত দেশগুলো তাদের বিভিন্ন উপনিবেশিক শাসনের কারণে, উপনিবেশের ক্ষমতায়নের কারণে তারা কী করে, অনেক অনুন্নত দেশ বা উন্নয়নশীল দেশ তাদের ঔপনিবেশিক শাসন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এর ফলে দেখা যায় যে উন্নত দেশগুলো দ্বারা ওই অনুন্নত দেশগুলোতে শিল্পজাত পণ্য বিক্রির বাজার সম্প্রসারিত হয়। এবং কী জন্য হয়? শিল্প বাণিজ্য নীতি প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে এটা সম্প্রসারিত হয়। বর্তমানে উন্নত দেশগুলোর বাণিজ্য সম্প্রসারণের চেষ্টা ও প্রবণতা কিন্তু অব্যাহত রয়েছে। মানুষ, পণ্য ও মূলধন সামগ্রীর আন্তর্জাতিক প্রবাহ। মানুষ, পণ্য ও মূলধন সামগ্রীর যে আন্তর্জাতিক প্রবাহ সেটি কিভাবে সংগঠিত হয়? দেখো, অনুন্নত বা উন্নয়নশীল দেশ থেকে বর্তমানে কি হচ্ছে, উন্নত দেশসমূহের জনসংখ্যার দ্রুত স্থানান্তর ঘটছে, অর্থাৎ আমরা যেটাকে বলি মাইগ্রেশন। আবার উন্নত দেশের যে উৎপাদিত দ্রব্য রয়েছে, পণ্য রয়েছে, শিল্পজাত পণ্য, সেগুলো কি হয়, অনুন্নত দেশে প্রবাহিত হয়। আবার উন্নত দেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা থেকে অনুন্নত দেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ অর্থাৎ ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এফডিআই বৃদ্ধি পেতে থাকে। এর ফলে কি হচ্ছে, মানুষ, পণ্য, মূলধন সামগ্রীর একটি আন্তর্জাতিক প্রবাহ তৈরি হচ্ছে। দেখো, আমরা এই আলোচনার শেষে কি বলতে পারি, যে আধুনিক অর্থনৈতিক প্রবৃদ্ধির যে 6টি বৈশিষ্ট্য রয়েছে অর্থনীতিবিদ কুজনেট প্রদত্ত, এই প্রত্যেকটি বৈশিষ্ট্য কিন্তু একটি অপরটির সাথে সম্পর্কিত এবং এই বৈশিষ্ট্যগুলো কিন্তু উন্নত যে দেশগুলো রয়েছে বর্তমানে তাদের অর্থনীতির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। যদিও যে সমস্ত অনুন্নত উন্নয়নশীল দেশ রয়েছে তারা এইসব বৈশিষ্ট্য বহন করতে পারে না কিংবা এইসব বৈশিষ্ট্য ধারণ করতে পারে না। এজন্য দেখো, উন্নত দেশগুলো চেষ্টা করে আধুনিক অর্থনৈতিক প্রবৃদ্ধির এই 6টি বৈশিষ্ট্য অব্যাহতভাবে চালিয়ে যেতে, যাতে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হার সঠিকভাবে বজায় থাকে। আমরা বরাবরের মতোই দেখো এখানে কিছু সম্ভাব্য প্রশ্নাবলী দিয়েছি। এই প্রশ্নগুলো কিন্তু বিগত সালের যে প্রশ্নগুলো এই অধ্যায় থেকে এসেছে সেই প্রশ্নই আমরা সম্ভাব্য প্রশ্নাবলীতে দিয়ে থাকি। এখন তোমরা এই প্রশ্নগুলো সমাধান করবে এবং ভালোভাবে বাড়িতে পড়বে, আশা করি উপকৃত হবে। আজকের লেকচার এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ।